বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ক্ষমতার দ্বন্দ্ব আর যে সহিংসতা সেটির ইতিহাস। এদেশের রাজনৈতিক সহিংসতার একটি বড় কারণ হচ্ছে নির্বাচন পদ্ধতিগত জায়গায় অনেক দিন যাবৎ পরিবর্তন হচ্ছে না বা অনেকে পরিবর্তন চাচ্ছে। এখন আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ যে সরকার যাওয়ার পর বা পতনের পর নতুন বাংলাদেশ যে চলছে এবং অন্তর্বর্তী সরকারের যে চিন্তাভাবনা, সেখানে আমরা দেখেছি এই কিছুদিনের মধ্যে আরপিওর নিয়ে একটি অধ্যাদেশ হওয়ার কথা রয়েছে। অনেক রাজনৈতিক দল বলছেন এটি করার আগে বা বৈঠকটি উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমেই হয়েছে এবং সেখানে এই প্রস্তাবনাগুলো রয়েছে। আজকে বিএনপির মতো একটি রাজনৈতিক দল তারা এর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, কথা বলেছেন এবং বিএনপির বড় বড় যারা নেতা সহজেই আমরা যাদের বক্তব্যগুলো পেয়ে থাকি তার অনেকগুলো বিষয়বস্তুকে মাথায় রেখে প্রতীক নিয়ে যে সমস্যাগুলো হওয়ার কথা বা এই যে নির্বাচনে পদ্ধতিগত জায়গায় আর কি কি করণীয় যেটাতে সুষ্ঠু শান্তিপূর্ণ একটি নির্বাচন হয় এবং সকল রাজনৈতিক দলকে মিলিয়ে বাংলাদেশ নতুন একটি সম্ভাবনার দিকে শুরু করতে পারে, এ নিয়ে আলোচনার বিষয়বস্তু আমরা আজকে নির্ধারণ করেছি জোটবদ্ধ নির্বাচনের প্রতীক সংখ্যা। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি RICLCর জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের স্টুডিওতে এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুজন অতিথিকে পেয়েছি আজকে। আমার ঠিক ডান দিকে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, উনি জনতা দলের চেয়ারম্যান এবং একজন নিরাপত্তা বিশ্লেষক এবং খুবই অভিজ্ঞ একজন মানুষ যিনি জিও পলিটিক্স নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন এবং সেই সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা আরও পেয়েছি এবং আনন্দের সাথে জানাচ্ছি যে জনাব হারুনুর রশিদ, উনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যেমনটি বলছিলাম যে নতুন একটি রাজনীতি বা উন্নয়নের একটি বিশেষ দিক আমরা দৃশ্যমান করছি এবং ঐক্যমত্য কমিশনের বৈঠক, সেই সাথে জুলাই সনদ এবং আজকে এই কিছুদিন আগে আরপিও নিয়ে যে সম্ভাবনার একটা কথা উঠেছিল, বাট হঠাৎ করে আমরা দেখলাম যে আরপিওতে এমন একটি বিষয়বস্তু স্থান পেয়েছে যেখানে বড় দল ছোট দল নিয়ে যে একটি জায়গা বা জোট গঠন করে নির্বাচনে যেতে গেলে যে পদ্ধতিটি ইতিমধ্যে ছিল আর সেটিকে পরিবর্তনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যার যা নিজস্ব প্রতীকে যদি নির্বাচন হয় তাহলে কি প্রভাব পড়তে পারে, অথবা আগের মাধ্যমেই বিএনপি চাচ্ছে নির্বাচন করতে, আগের পদ্ধতি মানে মার্কার উপর গুরুত্ব দিয়ে যে নির্বাচন সেটিকেই ফেরত চাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতামত দিচ্ছে। আমি শুরু করতে চাচ্ছি জনাব হারুনুর রশিদ আপনাকে দিয়েই, যে বিএনপি কেন চাচ্ছে যে পূর্বের পদ্ধতিতেই এই প্রতীক বরাদ্দ বা জোটের যে নির্বাচন সেটি হোক। জি, ধন্যবাদ। আজকের চ্যানেল 24 নিউজ 24 এর আজকের এই আয়োজনের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে আজকে সহ আলোচক এবং নিউজ 24 এর দেশ বিদেশের সকল দর্শকদের প্রতি শুভেচ্ছা। জোটবদ্ধ নির্বাচনের প্রতীকের বিষয় নিয়ে বিএনপি যে আপত্তিটি জানিয়েছে বা এটিকে আরপিও ঘোষণা করার পূর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল, আমি এটার সাথে একমত। কারণ আসলে আমরা যারা নির্বাচন করব, এখানে নির্বাচনে যারা আপনার প্রতিদ্বন্দ্বিতা করবে সেই সব রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংক্ষিপ্ত আলোচনা করতে পারত এবং আরপিওর ক্ষেত্রে খুব বেশি মতপার্থক্য আমার মনে হয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর আছে এরকম আমার জানা নাই। তবে এবার একটা নতুনই দেখলাম যে জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে আপনার যারা জোটের সঙ্গী থাকবে যার যার প্রতীকে তাদেরকে নির্বাচন করতে হবে। তো এইখানে বিগত 50 বছর যাবৎ যে আমাদের দেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে, সেই ক্ষেত্রে যে অপশানটা ছিল যে জোটবদ্ধ যখন নির্বাচন যে সমস্ত দলগুলোকে নিয়ে জোট তৈরি হয়, তারা ইচ্ছা করলে মূল দলের জোটের মূল দলের প্রার্থীর আপনার নিয়েও নির্বাচন করতে পারে, আবার তাদের নিজস্ব প্রতীক নিয়েও নির্বাচন করতে পারে। এরকম আমাদের যে মূলত বিগত সময়ে যে দুটো জোটের নির্বাচন হয়েছে তার মধ্যে এই ধরনের ঘটনা রয়েছে। যেমন আমাদের সঙ্গে জামাত ইসলাম নির্বাচন করেছে, তারা অধিকাংশ সময়ই দাঁড়িপাল্লা প্রতীক যখন ছিল তারা নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করেছে, আবার 2018 সালে তারা ধানের শীষ নিয়েও নির্বাচন করেছে। ঠিক একই রকমভাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে জোট ছিল সেখানেও যারা তাদের জোটের শরিক ছিল, মানে দুটি অপশনই খোলা ছিল। তো এইখানে জোট করার উদ্দেশ্য কি? এখন যে সমস্ত ছোট ছোট দলগুলো আজকে জোটবদ্ধ হচ্ছে, স্বাভাবিক কারণেই তারা কিন্তু সারা দেশব্যাপী, তাদের মধ্যে হয়তো ব্যক্তি কিছুটা পরিচিতি আছে কিন্তু ওভারঅল সারা দেশে তাদের সেইভাবে সাংগঠনিক অবস্থা বা পরিচিতি সেই রকম নাই। তো যে কারণে তারা জোটের সঙ্গে তাদের ঐক্যমত হচ্ছে, কিন্তু প্রতীকের ক্ষেত্রে যদি ঐক্যমত না থাকে সেই ক্ষেত্রে আমি মনে করি যে তারা একটা সংকটে পড়বে।
যে কারণে বিএনপির জায়গা থেকে বলা হচ্ছে এই ধরনের অপশনটা থাকা উচিত, যে ম্যান্ডেটরি করে দেওয়া দরকার নাই যে জোটবদ্ধ হলেই যার যার প্রতীকে থাকে, তাহলে জোট করা তো দরকার ছিল না, তাহলে তো যার যার প্রতীক নিয়ে তাহলে জোট হতো না, তাহলে যার যার প্রতীক নিয়ে সে নির্বাচন করতে পারতো। এই ক্ষেত্রে একটা অপশন থাকা উচিত ছিল যে জোটবদ্ধ ক্ষেত্রে ইচ্ছা করলে মূল দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে অথবা তাদের যে প্রতীক সেটা নির্বাচন করতে পারে। তো যার ফলশ্রুতিতে এটা বিএনপি যথার্থই আমি মনে করি এই আরপিওর এই সংশোধনীটি করার জন্য দাবি জানিয়েছে। এছাড়া অন্যান্য আরও কিছু বিষয়ের ব্যাপারে বিস্তারিত আলোচনা আমি দেখলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে অতি সত্বর রাজনৈতিক দলসমূহ এবং সুধী সমাজের সঙ্গে একটা গোলটেবিল আলোচনা হবে, যেটা অতীতেও হয়েছে, আবারও হবে এটা। তবে আমি মনে করি আরপিও চূড়ান্ত হওয়ার পূর্বেই মূল প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাটা হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এর ফলশ্রুতিতে এই বিষয়গুলো নিষ্পত্তি হওয়া দরকার। নির্বাচনের এমনি বিভিন্ন বিষয় নিয়ে আপনার বিভিন্ন মত পথ, বিভিন্ন দল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় কথা বলছে, এইটা নির্বাচন আগেও থাকবে পরেও থাকবে। তার মানে বিভিন্ন রাজনৈতিক দলের তো চিন্তা ভাবনা দর্শন বিস্তারিত আরো কিছু আলাপ অবশ্যই রয়েছে। আপনি খুব সুন্দর করে নিশ্চয়ই বিএনপির অবস্থানটি পরিষ্কার করেছেন। আমি জনাব শামীম কামাল আপনার কাছে একই প্রসঙ্গে জানতে চাচ্ছি যে আপনি কি মনে করছেন, বিএনপি স্বাভাবিকভাবেই খুবই জনপ্রিয় এবং বড় একটি দল, তারা আপত্তি জানিয়েছেন, তাদের প্রতীক অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যেমন দেখেছি যে জোটবদ্ধ নির্বাচনের প্রতীকের একটি সংখ্যা কিন্তু তৈরি হলোই, কারণ যদি তারা আরপিওতে যে অধ্যাদেশটি তারা নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা রয়েছে যে যে যার যার দলীয় যে প্রতীক সেটি নিয়ে নির্বাচনে যাবে। এক্ষেত্রে কিছু দল কিন্তু আবার প্রশংসাও করেছেন যে প্রতিটি দলে আত্মমর্যাদা রয়েছে, আত্মসম্মান রয়েছে, সেক্ষেত্রে তারা নিজস্ব প্রতীক ব্যবহারটা করতে চান, কিন্তু বিএনপি কিন্তু সরাসরি আজকে আপত্তি জানিয়েছেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ নিউজ 24-এর দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের বিজ্ঞ সমালোচক এবং আপনাকে। দেখুন, আরপিওর জিনিসটাকে বুঝি, রিপ্রেজেন্টেটিভ পিপল অর্ডার, এটা হচ্ছে গিয়া ভাগার, মানে যেটা সংবিধান দিয়ে কাভার করা যায় না। 1972 আরপিওতে যখন যেটা সরকার মনে করে এটাকে নতুন নতুন আইন বানায়। সো যেমন আরপিও কিন্তু অনেকগুলি ধারা আছে। যেমন আমি একটার ভিকটিম, সরকারি কর্মচারী যারা 3 বছর আমরা নির্বাচন করতে পারি না, মানে অনলি পার্লামেন্ট ইলেকশন, এটাও একটা আরপিওর একটা। এটা নিয়ে আমি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলাম, খারিজ করে দিয়েছে গত সরকারের সময়, আবার এটা আমি অ্যাপিল করছি। তাহলে কথা হলো যে এখন সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন কমিশন, তারা এই আরপিওর নতুন ধারাটা সংযোজন করলো যে ছোট ছোট দল যারা জোটবদ্ধ হবে তাদেরকে তাদের নিজস্ব প্রতীকে ইলেকশন করতে হবে। তাহলে এটাতে কারা লাভবান হবে? লাভবান হবে যারা জোট করবে, বড় দল, এবং যারা ছোট দল জোট করবে, এরা উভয় ক্ষতিগ্রস্ত হবে। এবং এখানে জোটবদ্ধতার গুরুত্ব এবং আকর্ষণও কমে যাবে। এখন উদাহরণস্বরূপ বিএনপি বড় দল, বিএনপি মনে করেন কোনো একটা সমঝোতার মাধ্যমে 50 বা 70টা সিট ছাড়লো ছোট দলগুলোর কাছে। ছোট দলগুলো এককভাবে এই জায়গায় নির্বাচিত হতে পারবেন না। ওনারা জোটবদ্ধ হচ্ছেন একটাই কারণে, যে বিএনপির সমর্থন যদি তারা নিতে পারেন। কিন্তু এইটা যদি এবার স্ট্রিক্টলি ফলো করা হয় যে শুধুমাত্র নিজস্ব প্রতীকেই করতে হবে, তাহলে বিএনপি যে 70, 50, 100 সিট ছাড়বে, এই সিটগুলো উঠে আসা কিন্তু কষ্ট হবে। কারণ কি, যখন ছোট দলের প্রার্থী মানুষ চিনবে, অনেকে তো মানে ঘোরের মাথায় দিয়ে দেয় যে ঠিক আছে এই জোটের প্রার্থীকে দিলাম, সুতরাং এই জোটে লাইকলি গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে। কিন্তু এবার যখন দেখবে যে ঠিক আছে এক্স হাতুড়ি মার্কা, তার তো কোনো ভিত্তি নেই, তার তো কোনো ভোটই নেই, তার তো কোনো জনসমর্থন নেই, তখন কিন্তু তাকে আর ভোট দিতে চাইবে না। জোটে শরিক হলেও চাইবে না, কারণ সে জানে যে এই ব্যক্তি কখনোই হতে পারবে না। আপনি গত সরকারের সময় দেখুন, বাম রাজনীতি অনেকে করতেন, আমি নাম বলতে চাচ্ছি না, তার জীবনেও কখনো এমপি হতে পারতেন না। এখন আওয়ামী লীগের ব্যানারে যে জোট করে তাদের প্রতীক নিয়ে, নৌকা নিয়ে, বিকজ নৌকা ইটসেলফ, ধানের শেপ ইটসেলফ, এটা একটা বিশাল একটা ভোট সাপোর্ট আছে, কিন্তু ওই হাতুড়ি মার্কার তো এই সাপোর্টটা নাই। সুতরাং এটা একটা উভয় দিক থেকে, এবং বিএনপি খুব যুক্তিসঙ্গত কারণেই এটা চাইবে না। এবং যদি এটা সত্যি সত্যি যদি এইটাই সর্বশেষ অবস্থান থাকে, তাহলে জোটের এই আয়তনও ছোট হয়ে আসবে এবং গুরুত্ব কমে যাবে, খুবই স্বাভাবিক একটা বিষয়। সুতরাং এটা আমার মনে হয় খুব মানে সুচিন্তিতভাবে সকলের মতামত নিয়ে এরকম একটা সিদ্ধান্ত দেওয়া উচিত বলে আমি মনে করছি।
তবে দেখুন জোটের ব্যাপারটা আসলে গণতন্ত্র বিকাশের ধারাটাকে নষ্ট করে। যে জোট করছে সারা জীবন মনে করেন যে বাম রাজনীতি করেছে, এখন ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য সমস্ত নীতি আদর্শ সবকিছু জলাঞ্জলি দিয়ে সে কিন্তু এখন ডানে যাচ্ছে, এটা কোনো দলের সাথে যাচ্ছে। প্রত্যেকটা দলের আমরা যেমনটি বলি যে বিএনপি তো আসলে জনপ্রিয় বড় দল, তাহলে তাদেরকে জোটের প্রয়োজন আছে? বিএনপি তো জোটের প্রয়োজন নাই, বরং আপনি যে বললেন যে অন্যান্য যারা দল রয়েছেন হয়তোবা তারা আগে আসন পাননি বা কম পেয়েছেন, তারা হয়তো এখন নতুন করে নির্বাচনের কথা ভাবছেন, তাদের তো জোটের প্রয়োজন হতে পারে না। এটা দেখুন যে গত সরকারের পতনের পরে বিএনপির আসলে গগনচুম্বী জনসমর্থন ছিল। এই জনসমর্থন যে খুব ব্যাপক হারে হ্রাস পেয়েছে তাতেও কোনো সন্দেহ নেই। এটা ব্যারোমিটার যদি আমরা ধরি যে এই বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ইলেকশন, এটা কিন্তু একটা ফ্যাক্টর, এটা বিবেচনা করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্তের ছেলেমেয়ে পড়ে, সুতরাং তার পরিবার মানে আঞ্চলিকভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে হুমকির মুখে, তার ফলাফল কিন্তু এখানে পড়েছে এটা। সো বিএনপির মতো বড় দলও একটা আশঙ্কায় থাকতে পারে, তাদের দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে যে অ্যাবসলিউট মানে যদি ব্রুট মেজরিটির জন্য এটা একটা স্বপ্ন থাকতে পারে, অথবা চিন্তা করতে পারে ঝুঁকিতে না যে ছোট ছোট দল যারা আছে। এইটা আমি মনে করি যে একটা ভোটের সমীকরণ একটা বিষয়। আর একটা বিষয় তাদের ভিতরে কাজ করতে পারে যে দীর্ঘদিন ধরে অনেক ছোট ছোট দল তাদের সাথে মানে আন্দোলনে ছিল, নৈতিকভাবে তাদের প্রতি একটু সমর্থন, সহানুভূতি থাকাটাই স্বাভাবিক। সবকিছু মিলে একটা অবশ্যই একটা সমীকরণ তাদের আছে, সুতরাং জোটের তারা চাইবে। হারুন রশিদ, আপনার কাছে আরেকটি প্রসঙ্গ নিয়ে আসতে চাচ্ছি। এই প্রসঙ্গে উনি যেমনটি বললেন জনাব শামীম, যে শুধু ছোট দল বড় দল বলে না, এখন নতুন ভাবেই তো ভাবছে অনেকেই, এবং আমরা যেমনটি জানি যে এনসিপি নতুন ভাবেই রাজনৈতিক দল করেছেন। একটা সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা লিড দিয়েছিলেন, তো তারাই আবার যখন রাজনৈতিক দল করলেন তখন আমরা আবার রাজনৈতিক অঙ্গনে নতুন কিছু দেখলাম বা অনেকের মধ্যে একটা আশারও সঞ্চার হয়েছে। সেক্ষেত্রে যেমনটি আমরা দেখেছি জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলো হয়েছে সেখানেও কিন্তু তারা অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার বা প্রধানমন্ত্রীর যে স্থায়িত্ব, অনেকগুলো মোটামুটি 84টি বিষয় ছিল সেখানে, যেখানে একমতই হয়েছিলেন দলগুলো। জুলাই সনদও স্বাক্ষরিত হলো। এক্ষেত্রে এই যে প্রতীক নিয়ে যে রাজনীতির একটা ব্যাপার, যেমন এনসিপি এখনো প্রতীক বরাদ্দ পাননি, তারা যে শাপলা প্রতীকটি চেয়েছেন, এখন হচ্ছে আবার নতুন করে এই যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশটি আসলো, নতুন শঙ্কার জন্ম দিচ্ছে কিনা, আপনারা কি ভাবছেন? আপনার আরপিও নিয়ে শঙ্কা আমি মনে করি দূর হয়ে যাবে, কারণ বাংলাদেশে আপনার দুটো বিষয় আপনাকে ভাবতে হবে, যে ব্যক্তি এবং প্রতীক এ দুটো ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় পার্লামেন্টকে রিচ করার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে পার্লামেন্টে নিয়ে আসার জন্য, ধরেন আমাদের উভয় জোটেরই একটা অতীত রেকর্ড আছে, সেনাবাহিনী প্রধান কোনোদিন রাজনীতি করেননি, ক্যাবিনেট সচিব বা গুরুত্বপূর্ণ সচিব, এই সব ব্যক্তিরা বিভিন্ন সরকারি, যে ভাই যেটা বললেন যে সরকারি চাকরিতে 3 বছর অবসরে যাওয়ার পর আপনি রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে পারবেন। এই বাধাটা দেওয়ার প্রধানতম কারণ হচ্ছে যে দলীয়করণের যে অভিযোগটা বিভিন্ন সময় এসছে, যে সরকারের থেকে আমলারা বা বিভিন্ন এরা দলীয়করণ, দলের আপনার যে আনুগত্যটা করে, এইটা থেকে বেরিয়ে আসার জন্য, এইটা থেকে যেন সরকারি প্রশাসনের লোকরা আগামী দিনে এখন আমি বেশি দলীয় দায়িত্ব পালন করলাম, দলের বেশি আনুগত্য করলাম, পরবর্তী আমাকে যেন নমিনেশনটা দেয়, এটা করতে যে আপনার ব্যুরোক্রেসিও ক্ষতিগ্রস্ত হয় বা বিভিন্ন প্রশাসনিক অঙ্গগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে এই জায়গাটা তখন সব দলই কিন্তু এর ব্যাপারে একমত ছিল যে ঠিক আছে, কিন্তু দলীয়করণ কবে ছিল না। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে দলীয়করণ তো সব সময় ছিল, দলীয়করণ থাকবে এবং এখনো তো অভিযোগ আছে যে ফ্যাসিবাদ চলে গেছে, পতন হয়ে গেছে, দলীয়করণ এটা অপরাধ। আমি এটা যেভাবে বলা হয় দলীয়করণ থাকবেই। যে আমি যে আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছি, আমি যেটা বলছিলাম যে প্রতীক এবং ব্যক্তি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এমনও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা জীবনেও রাজনীতি করেন, কিন্তু তাকে দেশের জন্য তার প্রয়োজন আছে, পার্লামেন্টে তার প্রয়োজন আছে, তখন যে কোনো বড় দল থেকে তাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়। তো তখন যে এলাকা থেকে সে নির্বাচন করবে, সেই এলাকায় যদি প্রতীক না পায়, তখন কিন্তু তাকে আপনি উঠিয়ে আনতে পারবেন না। যে কারণে এই সমস্ত প্রতীকটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্যক্তি এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে এখন যে জোট আপনি করছেন কি আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, যারা ছোট ক্ষুদ্র দলগুলো জোট করছে, তারা তো বড় দলের সাথে জোট করছে এই কারণেই তাদের কিন্তু মতাদর্শ ভিন্ন, তারপরে তারা কিছু কিছু বিষয় ঐক্যমত হওয়ার কারণে একটা জোট করছে। সেই সাধারণভাবে বলি, আমি জনগণের হয়েই ধরেন প্রশ্নটি করছি, যেহেতু আমরা আসলে মিডিয়াতে জনগণের কথাগুলি তুলে ধরতে চাই। যেমন শামীম ভাই যেটি বললেন যে নৌকা প্রতীক, ধানের শীষ, দাড়িপাল্লা, লাঙল, এগুলো এই চারটা, এর সাথেও আরও আছে, কিন্তু আমরা জানি যে এই চারটার গুরুত্ব
দীর্ঘদিন ধরে, এবং জনমনে মোটামুটি বসে গেছে যে এই প্রতীকগুলো আমরা চিনি। ধরেন এলাকার বা জনপ্রতিনিধির নাম হয়তো জানি না, কিন্তু মার্কাটা চিনি। এভাবেই তো নির্বাচনগুলো হয়ে আসে, গ্রামে গঞ্জে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যখন নির্বাচনগুলো হয়। তাহলে আমি মনে করি বিএনপি পদক্ষেপ নিয়েছে যে প্রতীকের ব্যাপারে, সে ব্যাপারে সমস্যা নেই। আমার শঙ্কার জায়গা, যে প্রশ্নটা ছিল যে কোন শঙ্কার কথা বলছি, তাহলে একদিকে যখন আমরা জুলাই সনদে স্বাক্ষর করি, সেক্ষেত্রে আরেক দিকে আমরা আবার যখন বলি যে ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দলগুলো তাদের আত্মমর্যাদা হচ্ছে না, বড় দলের আন্ডারেই তাদেরকে থাকতে হচ্ছে, আমরা তাহলে এই যে অনুশাসন, এই প্রসেস থেকে বের হতে পারছি না। সারা পৃথিবীর দিকে দেখেন, গণতান্ত্রিক বিশ্বের দিকে, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, জাপান বলেন, ইভেন ভারতও বলেন, আপনার সেই সব জায়গায় কিন্তু দ্বিমুখী একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর যাবৎ আপনার ডেমোক্র্যাট এবং আপনার রিপাবলিকানরাই ফাইট করছে। ইংল্যান্ডেও আপনার ব্রিটেনেও একই অবস্থা, জাপানেও মোটামুটি এরকম। তো সুতরাং বাংলাদেশের মতো আমার মনে হয় পৃথিবীতে এরকম দেশ আমি খুঁজে পাবো কিনা জানি না, যেখানে দুশোটা রাজনৈতিক দল। আমরা অতীতে বলতে যে প্যাট সর্বস্ব রাজনৈতিক দল। আপনার একজন ব্যক্তি একটা দল খুলে দিলাম, অফিস নিয়ে নিলাম। ইভেন আমি বলবো যে নির্বাচন কমিশন যে রাজনৈতিক নিবন্ধন দিচ্ছে, এখানেও আইনের ব্যত্যয় আছে। সেখানেও আইনের যে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত আপনার শর্ত পূরণ করতে হবে, অধিকাংশই ক্ষেত্রে যে সমস্ত দলগুলোকে নিবন্ধন দেওয়া হচ্ছে সেই শর্ত পূরণ হচ্ছে না। সুতরাং আজকে এখানেও কিন্তু আইনের অপপ্রয়োগ হচ্ছে। এখানে যে কোনো ভাবে হোক, প্রত্যেক সরকারের আমলে সাধারণ মানুষের সাধারণ মানুষ তো করার সুযোগ আছেই, এটা আমাদের সাংবিধানিক রাইটস। আপনি যে কোনো স্বতন্ত্র প্রার্থীতে নির্বাচনে বন্ধ করতে পারবেন না। যে কোনো স্বতন্ত্র ব্যক্তি আপনার একটা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে, তাকে আপনি ঠেকানোর কোনো পথ নাই, এবং তার অধিকারে আপনি বাধাও দিতে পারবেন না। যে কারণে আপনার এখানে হচ্ছে কি যে ক্ষুদ্র দলগুলো যারা গঠন করা হচ্ছে, আমি বললাম যে আমাদের নির্বাচন কমিশন বিভিন্ন সরকারের সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের কিছু স্বার্থ হাসিল করার জন্যে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে কিছু দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। বিএনপির সময় কিছু করেছে, আওয়ামী লীগের সময় আছে। এটা যদি যে আইনটা আছে নিবন্ধনের যে পূর্ব শর্ত, যে আপনাকে জেলা পর্যায়ে, আপনার উপজেলা পর্যায়ে এত পার্সেন্ট অফিস লাগবে, এত পার্সেন্ট আপনার লাগবে, কমিটি লাগবে, কিছুই নাই, তারপর নিবন্ধন পেয়েছে। তো এখন এটার বাস্তবতা আমি একদম খোলাখুলি বলছি আপনাকে। তা আমাদের দেশে হয়েছে কি, প্রায় ক্ষেত্রেই আইন আছে কিন্তু আইনের প্রয়োগের অভাব, যে কারণে তো আমাদের দেশের অবস্থা। এটা খোলাখুলি বলছি। এটা এই কারণেই এই 50 বছর পর নতুন স্বপ্ন আমরা দেখছি। আর আপনি নিবন্ধন নিয়ে যে না, প্রতীক নিয়ে যে সংকট দেখছেন, এই প্রথম নির্বাচন কমিশনের আপনার নির্ধারিত গেজেট কর্তৃক জাতীয় প্রতীকের একটা তালিকা আছে। আপনাকে যখন নিবন্ধন দিবে, আপনাকে ওই তালিকা দিয়ে দিবে যে আপনি এই তালিকাগুলো মধ্যে কোনটা পছন্দ করেন, কিন্তু ওই তালিকার মধ্যে থেকে আপনি যে কোনো একটা চাইতে পারেন। এখন আপনি এখানে একেবারে স্পেসিফিক এনসিপির কথা আমি বলছি, যে এনসিপি প্রথম রাজনৈতিক, আমার জানা নাই পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে এভাবে আপনার অবস্থান নিয়ে আছে, আন্দোলন করবে, এই করবো। শাপলা প্রতীকের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে। আমি এটা জাতীয় ফুল শাপলা হিসাবে বলবো না। শাপলা আজকের আপনি রাষ্ট্রপতির পতাকা, প্রধানমন্ত্রীর পতাকা, আপনার বিভিন্ন আপনার র্যাঙ্ক, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে, বিভিন্ন এই সমস্ত আইন প্রক্রিয়া সংস্থার এগুলোতে আপনার র্যাঙ্ক শাপলা দেওয়া আছে, ঠিক আছে না? বিভিন্ন আপনি দেখবেন বাংলাদেশের টাকা, মুদ্রার কয়েন এবং টাকাতেও শাপলা আছে। তো এইরকম জায়গায় যদি আপনি একটা প্রতীককে আপনি কোন রাজনৈতিক দলের ব্যবহার করতে চান, তাহলে তো আপনাকে ন্যাচারালি আপনাকে এই সব জায়গা থেকে এই জায়গাটাকে অপসারণ করতে হবে, নাহলে প্রশ্ন আসবে। তো এইটা আমার মনে হয় এনসিপি যারা তরুণ নেতারা এই জিনিসটা উপলব্ধি করা, বা এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা আমি জানি না, তবে এই জিনিসগুলো বিবেচনা নেওয়া উচিত। কিন্তু বিএনপিরই আরেকজন নেতা বা তারা কিন্তু বলেছেন যে শাপলা প্রতীক আমাদের আপত্তি নাই, আমি শাপলাকে দেওয়া বা না দেওয়া এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। কিন্তু আমার বিবেচনা আমি বলছি, এটা কিন্তু আমার দলের বক্তব্য না, আমার বিবেচনায় বলছি যে আপনি যদি আজকে নৌকা প্রতীককে জাতীয় কোনো বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত, ইভেন শেখ হাসিনা কিন্তু করেছে, আপনার বিভিন্ন পুলিশ ব্যারাকে, বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গায় নৌকা আপনার করে দেওয়া হয়েছে। এই শোতেই জাস্ট আর 2 দিন আগে যখন আমরা আলোচনা করছিলাম প্রতীক নিয়ে, এবং সেখানে এনসিপির প্রতিনিধিও ছিলেন, আপনার প্রতিনিধিও ছিলেন, এবং এই বিষয়টি কিন্তু আলোচনা উঠে এসেছে যে শাপলা প্রতীক নিয়ে হলেও তাদের একটা ডিমান্ড বা দাবি, জাতীয় প্রতীক তারা ব্যবহার করতে চান। ইসি কেন এখানে আপত্তি জানাচ্ছেন, এটা নিয়ে কিন্তু কথা না। ইসি আপত্তি জানাচ্ছে, ইসি ব্যাখ্যা দিবে। আমি আপনাকে খুব সহজভাবে বলছি, আপনি যদি এখন সচিবালয়ের মধ্যে, এখন আওয়ামী লীগ ক্ষমতায়, এখন সচিবালয়ের গেট যদি আপনি নৌকা বানিয়ে দেন, তো স্বাভাবিক কারণে প্রশ্ন আসবে। আপনি যদি বিভিন্ন আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জায়গাতে যদি আপনি জাতীয় প্রতীক একটা দলের
আপনি যদি সেখানে প্রদর্শন করেন, স্বাভাবিক কারণে অন্যান্য দলের জায়গা থেকে কিন্তু এই বিষয়গুলো আমি প্রতীক এবং আপত্তি আসবে। নির্বাচন এবং রাজনীতি নিয়ে কথা বলবো, একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পরে এসে আবার জনাব শামীম আপনার কাছেও আসবো। দর্শক, আপনারা দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনা করছিলাম জোটবদ্ধ রাজনীতি, নির্বাচন এবং প্রতীক নিয়ে। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, আমরা বিরতির পর ফিরছি। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে এবং প্রতীক নিয়ে, নতুন যে সংখ্যাটি তৈরি হয়েছে তা নিয়ে। আমি এই পর্যায়ে জনাব শামীম কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। একই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি যে সংখ্যার জায়গাটি তৈরি হয়েছে, এটি কাটানোর উপায় কি? যেমন আজকে কিন্তু তথ্য উপদেষ্টা উনিও কিন্তু একটা বক্তব্য বলেছেন যে নভেম্বরের মধ্যে উপদেষ্টারা দায়িত্ব হস্তান্তর করে দিবে বা অধ্যাদেশ হয়ে যাবে, এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন। যদি অধ্যাদেশ হয়ে যায় এই অবস্থাতে, তাহলে নির্বাচন নিয়ে সংখ্যার জায়গাটা তৈরি হবে কিনা? নির্বাচন নিয়ে সংখ্যার জায়গা অবশ্যই সংখ্যা তৈরি হচ্ছে, কারণ দেখুন আমাদের এই যে সন্দেহ, আস্থাহীনতা, অবিশ্বাস, পারস্পরিক মানে দোষারোপ, এটা আমাদের রাজনীতির সংস্কৃতির অংশ, যেটা থেকে হঠাৎ করে তো বেরিয়ে আসা যাবে না। তো নির্বাচন দেখুন, এই যে আপনি প্রতীক নিয়ে যে কথাটা বললেন, প্রতীক নেওয়া, আমরা নতুন দল তো ভাই, এতক্ষণ যা বললেন ওই কষ্টের কথাটা আমরা বলি। আমাদের দলের বয়স 7 মাস, তার মধ্যে গত 4 মাস ধরে আমরা নির্বাচন এই নিবন্ধীকরণের যন্ত্রণার মধ্যে আছি, 1 বার 2 বার 3 বার। আচ্ছা, আপনি দেখুন আমরা নতুন দল, এটা যে কতটা ব্যয় সাপেক্ষ একটা বিষয়, একবার তদন্ত করতে আমাদের 15 থেকে 20 লক্ষ টাকা প্রয়োজন। কে দেবে এই টাকা? আচ্ছা, 100টা উপজেলায় আমাদের কমিটি করতে হচ্ছে, সেখানে 22টা জেলা, 1/3 জেলা, একটা করে উপজেলায় 200 ভোটারের আপনার স্বাক্ষর দিতে হবে, তার ভোটার আইডি কার্ড দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইনক্লুডিং আপনার মহিলা সদস্য সহ। আপনি প্রান্তিক লেভেলে একটা গ্রামের মানুষকে তার কাছে আইডি কার্ড চান, মনে হচ্ছে তার সহায় সম্পত্তি সব নিয়ে, সে দিবে না। দ্বিতীয়ত হলো, একটা মেয়ে কী জন্য তার মোবাইল নাম্বার দিবে? এই যে জটিলতা, এগুলি কিন্তু এত কষ্টকর এবং এত মানে পীড়ামূলক, যেটা আমাদের ধারণার বাইরে একটা বিষয় ছিল। একবার আমরা করলাম, দ্বিতীয়বার হলো, তৃতীয়বার হলো এবং চতুর্থবার আমরা সর্বশেষ গত 22 তারিখে শেষ করলাম। আমরা নির্বাচন নিবন্ধীকরণের পুরো প্রক্রিয়াটা ভালোভাবে পড়েছি। সেখানে নির্বাচন কমিশনের একটা গেজেটেড একটা পরিপত্র আছে, যেখানে মার্কা বলা আছে যে এই মার্কার মধ্যে আপনাকে নির্বাচিত করতে বা নিতে হবে, এবং যেগুলি বরাদ্দ হয়েছে যেমন ধানের শীষ, লাঙ্গল, এগুলি কাটা দেওয়া আছে। সো অবশিষ্ট যেগুলি আছে তার থেকে আপনাকে বাছাই করতে হবে। এই ব্যাপারটা খুবই সুস্পষ্ট। তো যাক, নতুন করে আরও কিছু মার্কার সম্বলিত করেছে, কিন্তু এইটা বাদে যখন কোনো দল চেয়ে বসে, এটা একগুঁয়েমি বা জেদি একটা বিষয়। তো আমার একটা বক্তব্য ছিল যে এনসিপি যে বড় একটা অবদান রেখেছে, তো তাদের ব্যাপারে একটা স্পেশাল একটা রেজলিউশন করে, ওরা ঠিক আছে, ওদের নিবন্ধনও দরকার নাই, ওরা মার্কা যা চায় তাই দিয়ে দাও, এটা করলে কিন্তু কেউ আপত্তি করতো না। কিন্তু যখন প্রক্রিয়ার ভিতরে পড়ে গেছে, তখন কিন্তু তারা এখন প্রিভিলেজ। এবং এটা তো সত্য কথা যে আমরা স্পষ্ট বলতে পারি যে এটা কিংস পার্টি। কিংস পার্টির যতগুলি আলামত ছিল সব কিছু স্পষ্ট হয়ে গেছে। একটা জিনিস শুধু বাকি আছে, সেটা হচ্ছে নির্বাচনের পরে কিংস পার্টিগুলি গায়েব হয়ে যায়, আর থাকে না অস্তিত্বে। গতবার সরকারে দেখেন বিএনএফ কোথায়? তো এখনই একইভাবে এই নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচনের পরে যদি দেখেন যে কিংস মানে এনসিপির কোনো অস্তিত্ব নেই, তাহলে বুঝতে পারে এটা শতভাগ এনসিপি হচ্ছে কিংস পার্টি। তাহলে মানে এই যে নতুন রাজনৈতিক দল যাদের প্রক্রিয়া, নিবন্ধন প্রক্রিয়া হচ্ছে, সেখানে এনসিপি হচ্ছে কিংস পার্টি, রাজার দল, আর আমরা হলাম প্রজার দল। এই জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে, তাদের জিনিসটা খুব সহজ হচ্ছে। সো পুরা জিনিসটা, এর পাশাপাশি জিনিসটা বললেন, দেখুন এতদিন ধরে গত মানে 13 মাস 12 মাস ধরে এই যে ঐক্যমত্য কমিশন যে এত বিষয় নিয়ে আলোচনা করলো, 84টা বিষয়ের মধ্যে কোনো একটা মৌলিক বিষয়ে কিন্তু কোনো দলই একমত হতে পারলো না। এখন বিএনপি চিন্তা ভাবনা করছে কোনো রকম ইলেকশনটা হয়ে যাক, তারপরে তো যখন ক্ষমতায় যাবে তখন তাদের মতো করে চিন্তা ভাবনা করবে। বাস্তবতা, এনসিপি চিন্তা করছে যে আইনি ভিত্তি কি, আমাদের নিরাপত্তা কি, এই যে তাদের নিরাপত্তা কি, এটা কিন্তু বিএনপির মাথা ব্যথা না। এর মধ্যে জামাতি ইসলাম আবার নতুন আবদার বায়না ধরে আসছে, পিআর চাচ্ছে, বাইক্যামেরাল গভর্নমেন্ট, মানে শেষ নাই। তো মূলত হচ্ছে, যেহেতু দেখুন একটা যদি সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত না আসে, তাহলে কিন্তু ভালো কিছু কোনোদিন আসবে না। তা আমাদের যেটা জাতিগত মানে ক্যারেক্টারিস্টিক্স, গত 3000 বছরের ইতিহাসে জাতি কখনো ঐক্যবদ্ধ হতে পারে নাই। একটা সময় 1201 সালে, এই কথা আমি প্রায়ই বলি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদী আক্রমণ করে,
অল্প সময়ের জন্য বাঙালি জাতি একত্রিত হয়েছিল। তাছাড়া আপনি এই জাতিকে কোনোদিন একত্রিত পাবেন না। এইটাই সম্ভবত একমাত্র দেশ যেখানে জাতির পিতা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত প্রত্যেকটা বিষয় আপনার দ্বিমত রয়েছে। সুতরাং এই যে রাজনৈতিক কনসেনসাস যদি না হয়, যতদিন শেখ মুজিব ফেরেননি ততদিন কিন্তু রাজনৈতিক কনসেনসাসের উপর দেশ চলেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, যে সময়টা সরকার ছিল না বাংলাদেশে, এরকম প্রায় মানে কি 30 দিনের মতো দিন আমার মনে পড়ে, ওই সময় বাংলাদেশ ভালো চলেছে। যখন কোনো রাজনৈতিক গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তখন বাংলাদেশ কিন্তু বিপদগ্রস্ত হয়েছে। কিন্তু এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, সামনে যদি এটা নির্বাচন না হয়, তাহলে এই জাতির যে কঠিন একটা সমস্যায় পড়বে, সেটা কিন্তু ভবিষ্যতে গৃহযুদ্ধের দিকে টান দিতে পারে। কি হবে তাহলে? এখানে তিনটা জায়গা। রশিদ, আপনার কাছে আমি একই প্রসঙ্গে আসতে চাচ্ছি। তথ্য উপদেষ্টা যেমন বলেছেন যে নভেম্বরের মধ্যেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, তার আগে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে নিবে, এবং নভেম্বরের মধ্যে যদি ক্লোজ হয়ে যায় তাহলে যেই গণমাধ্যম সংস্কার কমিশন সহ আরও যে সংস্কার কমিশনগুলো রয়েছেন তাদের তো বিভিন্ন প্রস্তাবনাও রয়েছে। তাহলে নির্বাচনের আগে আবার এক এক দল যে কন্ডিশনগুলো দিচ্ছে যে বাস্তবায়ন না হলে, আইনি প্রয়োগ না হলে নির্বাচনে যাবে না, এই সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে আপনি শঙ্কা দেখছেন কিনা? না, আমি এখানে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবি থাকতে পারে। এখানে আমরা একটা কথা বলেছি যে নির্বাচনের পূর্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকারের রূপে দেখতে চাই। তো স্বাভাবিক কারণেই নভেম্বরের, যেহেতু ডিসেম্বরের প্রথমার্ধে বা মাঝামাঝির মধ্যেই আপনার তফসিল ঘোষণা হবে, আসার সম্ভাবনা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। গণতন্ত্রের উত্তরণের কোনো বিকল্প নাই আপনার এই মুহূর্তে। তাহলে আপনার যেটা আমি মনে করি যে যেটা উপদেষ্টা বলেছে, এটা যথার্থই বলেছেন যে নভেম্বরের মধ্যে তাদের আপনার আনুষ্ঠানিক মিটিং সমাপ্ত করবে এবং তারা তখন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপের মধ্যে চলে যাবে। তখন নির্বাচন কমিশন মেইন যে স্বরাষ্ট্র, আপনার জনপ্রশাসন, এই জায়গাগুলো তারা হ্যান্ডেল করবে, পদায়ন থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যাপারই। যেহেতু একটা নির্বাচন একটা বড় সামনে চ্যালেঞ্জ, এবং এটার আস্থা অনাস্থার যে বিশ্বাসটি রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, সেটা যেন এটা না দূর করতে পারে। আমি বড় দল হিসাবে আমার জন্য একরকম পজিশন থাকবে, ক্ষুদ্র দলগুলোর জন্য আরেকরকম, এটা যেন না হয়। আমি অন্যান্য জায়গাও তো বলছি যে এই ক্ষেত্রে আমরা দেখব যখন আপনার তফসিল হয়ে যাবে, তখন আচরণবিধি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত, এটা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে, এবং এটা দায়িত্বই থাকবে যে আইন প্রয়োগকারী সংস্থা প্রশাসন এই বিষয়টা নিশ্চিত করা। এখন এখানে বিষয় হচ্ছে ঐক্যমত কমিশন, আপনার এখানে আমরা মোটামুটিভাবে একটা জায়গায় এসছি। আপনি এখন যাই করেন না কেন, এখানে আজকে কেউ বলছে যে গণভোট আগামী, এটা আমার ব্যক্তিগত অভিমত যে গণভোট নভেম্বরই হতে হবে, ডিসেম্বরই হতে হবে, একই দিনে কেন হবে? আমি তো মনে করি এটা আগে হলেও কোনো অসুবিধা নেই, নির্বাচনের দিন হলেও অসুবিধা নেই, পরবর্তী নির্বাচনের পরে হলেও অসুবিধা। যদি আমাদের 84টা বিষয় যেটা আমরা ঐক্যমত হয়েছি, এই বিষয়টা যদি আমাদের আস্থা এবং বিশ্বাস ঠিক থাকে, তাহলে আমার ব্যক্তিগত অভিমত যে আপনি গণভোটই করেন আর আপনি নির্বাচনই করেন, যা কিছুই করেন না কেন, তার কারণ আপনাকে সমস্ত এই বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ের যত কিছু অর্ডিন্যান্স বা যত কিছু কর্মকাণ্ড যা কিছু বাস্তবায়িত হচ্ছে, সবগুলোই কিন্তু আগামী সংসদে সবগুলোই আপনাকে রেকটিফাই করা লাগবে, সমস্ত কিছু এই নির্বাচনকেও করা লাগবে। তখন বিগত যে জাতিগতভাবেই তো আজকে আইনি কাঠামোর কথা যেটা প্রশ্ন আসছে, যে আইনি কাঠামো তো আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হবে, সেখানে আইনি কাঠামো দেওয়া হবে। সুতরাং আপনার গণভোট যদি আমরা কেন গণভোটের ব্যাপারে আমাদের আপত্তি ছিল প্রথমে, কিন্তু সব দল যখন গণভোট চাইলো তখন বলে যে বিএনপির কারণে যদি গণভোটের ব্যাপারে বলো যে ঠিক আছে, আমরা একই দিনে চেয়েছি দুটো কারণ। এক নম্বর, আমার ব্যক্তিগত এটা মনে হয় যে এক নম্বর হচ্ছে আমাদের রাষ্ট্রীয় খরচ একটা সাশ্রয় হবে, 2 নম্বর হচ্ছে পার্সেন্টেজ অফ ভোট আপনার একই রকম থাকবে। আপনি যদি এই 84টা পয়েন্ট আপনার সাধারণ মানুষ বুঝেন, আপনি একটা 84টা পয়েন্ট নিয়ে তো আপনি থাকবে না, আপনি যে জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্তের ব্যাপারে আমরা হ্যাঁ বা না এরকম একটা হয়তো দিয়ে করবেন। এতে দেখা যাবে যদি আগে করেন, তা আমি আপনাকে একদম মানে এটা একেবারে সরাসরি বলছি যে আপনার অতীতে যে গণভোটগুলো 3টা হয়েছে, তার মধ্যে সর্বনিম্ন গণভোটের কাস্টিং রেট ছিল, সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে যে অত % ভোট কাস্টিং হয়নি, এটা দেখানো হয়েছে। তা এই গণভোট যদি আপনি আগে করেন, তো যদি 5% বা 10% ভোট কাস্ট হয়, যদিও গণভোটে এখন তো গণভোটের প্রভিশনই সংবিধানে নাই, তখন তো আপনি এটা নিয়ে আপনার আমাদের মিডিয়াতে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হবে। সুতরাং এটা নিয়ে আমি মনে করি যে এটা কোনো পূর্ব শর্ত নির্বাচনে হতে পারে না, এবং আইনি ভিত্তি এই কথাটাও আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো আমরা বড় দল হিসেবে তো আমরা দায়িত্ব নিয়েছি যে আইনি ভিত্তি আমাদেরকে আগামী পার্লামেন্টে দিতে হবে।
আগামী পার্লামেন্টে দিতে হবে। সুতরাং এইটার ব্যাপারে আস্থা থাকতে হবে, এই জায়গাটার ব্যাপারে আমাদের আস্থা থাকতে হবে। আপনার এটা আমি অবশ্যই নির্বাচন নিয়ে প্রসঙ্গ নিয়ে আসবো, একটা বিরতির সময় হয়েছে, আমরা জোটবদ্ধ নির্বাচন নিয়ে আরো একটু আলোচনা করতে চাই। দর্শক, আপনারা দেখছেন আরআই সেলস্টের জনতন্ত্র গণতন্ত্র, আমরা আলোচনায় ছিলাম জোটবদ্ধ নির্বাচন এবং প্রতীক নিয়ে যে সংখ্যা, সেই বিষয়ে বিরতির পরে এসে আবার আলোচনা চালাবো। দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনারা দেখছেন আরআই সেলস্টের জনতন্ত্র গণতন্ত্র, আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব শামীম, আপনাকে দিয়ে এই পর্যায়ে শুরু করতে চাচ্ছি। আমরা আলোচনা করছিলাম জোটবদ্ধ নির্বাচন এবং প্রতীক নিয়ে অনেকগুলো আলোচনা হলো। আমি এবার জোটবদ্ধ নির্বাচনের দিকে করতে চাচ্ছি। আপনার কি মনে হচ্ছে যে যদি জোট করতে হয়, এই হিসাব বা সমীকরণটা কি চলছে? সমীকরণটা খুবই সিম্পল। এবার আসলে দুটা বলাই হবে। একটা হচ্ছে বিএনপি কেন্দ্রিক, বিএনপি এক এক বড় দল হিসাবে তাদের সাথে ছোট ছোট দল যেতে পারে। আরেকটা জোট হতে পারে যেটা হলো জামাত কেন্দ্রিক, জামাত অন্যান্য ইসলামিক দল বা বাকি সকলকে, মানে এনটি বিএনপি পুরো গ্রুপটাকে টানার চেষ্টা করবে। সো এই দুইটা পোলারাইজেশনের একটা মোটামুটি একটা আমরা আলামত পাচ্ছি এবং তাদের মানসিক বা রাজনৈতিক প্রস্তুতি সেরকমই একটা আমরা লক্ষ্য করছি। কিন্তু কথা হলো যে আপনার এইবার কিন্তু মানে ডিসাইডিং ফ্যাক্টর হবে 18 থেকে 40-এর মধ্যে যারা আছে, এই ভোটার কিন্তু 4 কোটি, মানে জেনজির যদি করেন। এখন তাদের কাছে প্রতীকের এটা কিন্তু খুব একটা স্পষ্ট হবে না, মানে তারা আকর্ষণ ওইটা থাকবে না। সুতরাং তারা এবার বেশিরভাগ ক্ষেত্রে এলাকা ভিত্তিক ব্যক্তির ক্ষেত্রে তারা ঝুঁকবে, ভালো ব্যক্তির দিকে ছুটবে। আচ্ছা, আমি দেখুন ওই যে সিঙ্গাপুরের যে উদাহরণটা একটা দেই, যে সিঙ্গাপুরে পিপলস অ্যাকশন পার্টি এইবার সহ মোট 14 বার পর ক্ষমতায় এসছে, অন্য কোনো দল কোনোদিনই আসেনি। তো এর মধ্যে 2011 সালে 2010 সালে যে নির্বাচন হয় সেখানে পিপলস অ্যাকশন পার্টি সবচেয়ে কম ভোট পেয়েছিল, তাও 60.10। তখন লিকওয়ান গবেষণা করতে বললেন যে কেন এবার পিপলস অ্যাকশন পার্টি কম ভোট পেল, গবেষণা করে দেখাও। তো সেইবার সিঙ্গাপুরের ইয়াং যারা জেনজি আমরা যাদেরকে বলছি, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা দল নয়, আমরা ব্যক্তির দিকে যাব। তারপরে কিন্তু জিতে আসছে। আমার মানে সিক্স সেন্স বলে যে এবার বাংলাদেশের ভোটাররা মূলত দল নয় ব্যক্তির দিকে ঝুঁকবে। সো সেক্ষেত্রে এখন উভয় দল, কারণ বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, এই বড় বড় দলগুলিকে বাংলাদেশের ভোটাররা একবার, দুইবার, তিনবার করে দেখে ফেলেছে, তাদের সম্পর্কে কম বেশি জানে। তবে হ্যাঁ, এখন অতীতে যে ভুলগুলি হচ্ছে সেগুলি সংশোধন করে ভালো তো করা যেতে পারে। আমার প্রত্যেক মৌলবী মৌলানার কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনার কি মনে হয় যে বিএনপি অবশ্যই জনপ্রিয় বড় দল, এতে কোনো সন্দেহ নেই এবং বারবারই আমরা এই কথাগুলো আনি বা বিভিন্ন আলোচনার প্রসঙ্গ চলেই আসবে। আওয়ামী লীগ পতনের পর আমাদের আপামর যে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মজদুর বা একদম শিক্ষিত মধ্যবিত্ত আপামর মানুষ কি আসলে এই নতুন ভাবনাটা নিয়ে আছে? নতুন ভাবনা বলতে আপনি কি জনপ্রতিনিধি নির্বাচন করবে বা বড় দল, তাদের জন্য দেখুন এখানে আরেকটা আপনি কথা উল্লেখ করেছেন অলরেডি, আওয়ামী লীগের কিন্তু 1/3 বা 1/4 ভোটার আছে, তারাও কিন্তু 2 থেকে 3 কোটি বা 4 কোটি, কোনো সন্দেহ নাই, তারা তো কোনো না কোনো দিকে যাবে। এখন কথা হলো যে তারা হয়তোবা মানে মনস্তাত্ত্বিকভাবে বিএনপি বিরোধী অবস্থানে থাকতে পারে। তো সেক্ষেত্রে কি করবে? সে দেখবে যে তার এলাকায় যে 4-5 জন দাঁড়িয়েছে তার মধ্যে কার কাছে নিরাপদ, কে যোগ্য প্রার্থী। এটা এই জন্যই এই প্রসঙ্গটা আমি বললাম যে এই ফ্যাক্টরটা কিন্তু এবার খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। তাহলে কথা হচ্ছে যে এই যে ব্লক বা পোলারাইজেশনটা হচ্ছে, এখানে কিন্তু রাজনৈতিক ইকুইলিব্রিয়াম একটু ব্যাহত হচ্ছেই। বাংলাদেশে এইটাই বাস্তবতা। বিএনপি এবং আওয়ামী লীগ একজন আরেকজনের সম্পূরক বা রাজনৈতিক ভারসাম্যটা রক্ষা করে। আর আগে ধরুন আমরা 90-এর শুরুতে আমরা দেখেছি যে এক পরিবারের মধ্যে কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত ইসলাম, কেউ বিএনপি, আবার রাতে কিন্তু একসাথে ঘুমাচ্ছে। কিন্তু আমাদের এই যে প্রতিহিংসা রাজনীতি এমন পর্যায়ে চলে গেছে, আজকে এক ভাই খবর দিচ্ছে যে আজকে ভাই ঘরে আছে, ধরে নিয়ে যান, যদি ভাই বিএনপি থাকাও। এই যে বিভাজনটা হচ্ছে, এই বিভাজিত হতে হতে এখন এই দলগুলি, এইবার তো জামাত ইসলাম একটা অপূর্ব সুযোগ পেয়েছে যেটা কখনো ইতিহাসে কখনো পায়নি। এবং উপমহাদেশের জামাত কিন্তু কখনোই সরকার গঠন করতে পারেনি। তো একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে জোটবদ্ধভাবে এখন বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত ইসলাম। এখন জামাত ইসলাম সর্বাত্মক্রমে চেষ্টা করবে যত ধরনের এনটি বিএনপি
পার্টি আছে সকলকে একত্রিত করা। এটা কেন মনে করছেন? কারণ এতদিন তো আমরা দেখেছি আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা ফ্যাসিবাদ মানে বিগত যে গভর্নমেন্টের সময় আমরা দেখেছি জামাতকে তো তারা স্ট্রংলি প্রতিহত করেছেন, তখন তো জামাত ইসলাম ঠিক সেভাবে কিন্তু ফ্রন্টে ছিল না। হঠাৎ করে এই পতনের পর জামাত উঠে গেল, সেটাতে কোনো সমস্যা নাই, যে কোনো রাজনৈতিক দল যে কোনো মত নিয়ে উঠতে পারে। আপনার কি মনে হয় না যে সাধারণ মানুষের ধর্ম নিয়ে একটি ভয় বা ভীতি আছে, সেটাকে জামাত কাজে লাগাচ্ছে, বা তাদের নীতি তো ইসলামী ভিত্তিতেই আছে? না, জামাতে ইসলাম দেখুন আওয়ামী লীগের সময় ব্যান্ড ছিল, নতুন রাজনৈতিক দল হিসেবে এটা সুন্দর একটা গল্প। অ্যাডজাস্টমেন্টটা কিরকম হয়, আমাদেরকে একটা সার্টিফিকেট দিতে হয়েছে যে 1972-এর কোলাবোরেশন অ্যাক্ট অনুযায়ী কোনো ধরনের যুদ্ধপরাধী আমাদের দলে নাই, এরকম একটা সার্টিফিকেট দিয়ে আমাদেরকে নিবন্ধন পেতে হচ্ছে। ওয়ারাজ কোর্ট কিন্তু জামাতে ইসলামের বৈধতা দিয়ে দিচ্ছে। সো এই যে অ্যাডজাস্টমেন্ট, এতদিন যেহেতু বিএনপির সাথে জামাতকে সংশ্লিষ্ট করে আওয়ামী লীগ শাসনের অবসান হয়েছে, সো এখন টাইম হচ্ছে জামাত ইসলামের। জামাত ইসলাম এখন যেটা চাইবে সেটাকে মুক্তই করবে। আপনি দেখুন যে মাহফুজ আলম একটা কথা বলেছেন যে ডিসেম্বর পর্যন্ত বিএনপি এবং জামাত ইসলাম মোটামুটি বড় বড় পদগুলি ভাগাভাগি করে নিল, যেই ভাগাভাগি শেষ ডিসেম্বরের পরে গভর্নমেন্টকে অসহযোগিতা শুরু করলো। এবং টিআইবির যে রিপোর্ট, এটা খুব ইন্টারেস্টিং, সেখানে হচ্ছে বিএনপির 72 লোক সুযোগ সুবিধা চাঁদার মধ্যে এটার মধ্যে জড়িত, 22 কিন্তু আওয়ামী লীগের, 6 জামাত ইসলামের, 1 এনসিপির। মানে কথা হচ্ছে যে যেখানে সুযোগ পাচ্ছে সে সেখান থেকে একটা ফায়দা লুফে। আমি হারুন রশিদের কাছে যাচ্ছি, আমার কাছে খুবই কম সময় রয়েছে, আমরা শেষ ভাগেই রয়েছি। আমি একই প্রশ্ন আপনার কাছে যাচ্ছি যে নির্বাচন, এই যে জোটবদ্ধ নির্বাচন, এই সমীকরণটা কোন দিকে যাচ্ছে? না, জোটবদ্ধ নির্বাচন তো আমাদের দেশে বেশ কিছুদিন যাবৎ হয়ে আসছে এবং এটার মূল উদ্দেশ্যই হচ্ছে পার্লামেন্টে মেজরিটি পাওয়া, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া, এটা হচ্ছে মূল লক্ষ্য বা টার্গেট। তো সেই ক্ষেত্রে আপনার জোটবদ্ধ নির্বাচনে আমি এটার কোনো দোষ দেখি না। তবে বাংলাদেশের মানুষের যে চেতনা বা বাংলাদেশের মানুষের যে বৈশিষ্ট্য হচ্ছে এক্সট্রিমিস্টকে, সে ধর্মীয় মৌলবাদকে হতে পারে অথবা আপনার উগ্রপন্থাকে হতে পারে, এটা কোনো অবস্থাতেই অতীতেও কোনো সময় পাকিস্তান আমল থেকে এ পর্যন্ত কখনোই এটা জনগণ ভোটাররা গ্রহণ করে নাই। আর ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ক্ষেত্রে সারা পৃথিবীতে ধর্মভিত্তিক দলের ক্ষেত্রে ইসলামিক স্কলারদের বক্তব্য যে আপনার ধর্মভিত্তিক দল করতে গিয়ে আপনার ইসলামিক স্কলাররা যেটা বলছে যে এতে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি তৈরি হয়। এখন আপনি একটা ধর্মভিত্তিক দল তৈরি করলেন, আরেকজন ধর্মভিত্তিক দল তৈরি করলো, আরেকজন আরেকটা ধর্মভিত্তিক, এর ফলশ্রুতিতে হয় কি যে মুসলিম উম্মার মধ্যে একটা বিভক্তি তৈরি হবে। তো আপনার যে দাওয়াতি কর্মকাণ্ড, আপনি ইসলামিক দল দাবি করছেন, আসলে আপনি ইসলামিক দল কিনা? আল্লাহ রসুল আপনার ইসলাম কায়েমের জন্যে যেভাবে আল্লাহ রসুল বলা সাহাবীরা যেভাবে আপনার দাওয়াতি কার্যক্রম চালিয়েছে, আজকে যারা ইসলামিক দল দাবি করছে তারা সেই পন্থায় আছে কিনা, সেই পদ্ধতিতে আছে কিনা, সেগুলো অনেক বিষয়। ইসলামিক নাম থাকলে কিন্তু তাকে ইসলামিক দল বলা যাবে না। সুতরাং এগুলো আপনি জনগণের বিবেচনার উপর ছেড়ে দেন। আমি আজকে যেটা মনে করি যে আজকে এই 50 বছর পর হয়তো জামাত ইসলাম বাম সংগঠনের দ্বারা, আওয়ামী লীগের দ্বারা, আমাদের সঙ্গে যেহেতু ম্যাক্সিমাম সময় জোট ছিল, যে কারণে তাদের দ্বারা যেভাবে আপনার প্রতিবন্ধকতার শিকার হয়েছে, স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে যে কথাগুলো এসছে, আমাদের সঙ্গে জোট থাকার কারণে আমরাকেও এই ব্যাপারে ব্র্যাকেট বন্দী হতে হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশে এই অতীতের রাজনৈতিক ধারায় বর্তমানেও আপনার এই বিষয়গুলো আপনি যেভাবেই আপনি অন্যজনকে কালিমা লেপন করতে চান না কেন, এই ক্ষেত্রে ধর্মভিত্তিক বা আপনার উগ্রপন্থা, বাংলাদেশে কিছু উত্থান ঘটেছে, কোনো সন্দেহ নাই, উগ্রপন্থার কিছু উত্থান হয়েছে, কিন্তু উগ্রপন্থাটা সাময়িক। এটা আপনার কিছুদিন পর বেলুন যেমন আপনার ফু দিয়ে ফুলিয়ে খুব সহজেই ফুলানো যায়, আবার একটু ফুস করে ফুটে যায়। তো সেখানে হয়তো বেলুনের মতো একটা কিছুটা হয়তো আপনার সাময়িক মনে হচ্ছে উত্থান ঘটেছে। একটা নির্বাচন যদি আপনি কি বলতে চাচ্ছেন যে জামাতের হঠাৎ করে একটা হাইপ তৈরি হয়েছে যেহেতু আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় যেমন হাইপ তৈরি হওয়ার সেটি আর বেশি দিন থাকবে না। হাইপ তৈরি হওয়ার পিছনে কারণ হচ্ছে যে গত 15 বছর তাদের কোনো কর্মকাণ্ড ছিল না। তাদের সমস্ত জেলা, উপজেলা, থানা, বিভাগ, কেন্দ্র পর্যন্ত সমস্ত অফিস তালাবদ্ধ ছিল। অফিসিয়ালি তারা কোনো কর্মকাণ্ড করতে পারতো না, গোপন কিছু তৎপরতা হয়তো চালাতো। স্বাভাবিক কারণে এই পরিবর্তনের পর স্বাভাবিক তাদের এই কর্মকাণ্ডের মধ্যে তাফসির মাহফিল থেকে শুরু করে আজকে তাফসির মাহফিলগুলো বিশেষ করে জামাতের আলেমরা এটাকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। এই ক্ষেত্রে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে এটাকে সহজভাবে নিচ্ছে না, যে তার কোন তাফসির মাহফিল হবে, তাফসির মাহফিলটা হবে, তাফসির মাহফিলটা হবে একদম বিশুদ্ধ কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে। সেখানে আপনি যদি একটা রাজনৈতিক দলের সে রূপ, ব্যানারের রূপ দেন, তাহলে এটা কিন্তু তাফসির মাহফিলে থাকলো না। যে কারণ হচ্ছে কি এই কাজগুলো যত বাড়বে তাদের গ্রহণযোগ্যতা বা তাদের অবস্থান, যেহেতু আমাদের দেশে শতকরা 90% মুসলমান, এই জিনিসগুলো আমরা সেভাবে নেবে না। ভাইয়ার একটা কথা বলেছে যে গত 15 বছর
যারা 25 থেকে 40 বছর বয়সী বা 18 থেকে যাদের বয়স এই ভোটারগুলো কিন্তু গত 15 বছর সেইভাবে মুক্ত মনে ভোট দিতে পারে নাই। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় যে এখানে প্রার্থী এবং প্রতীক, এই প্রার্থী এবং প্রতীক দুটোই ইম্পর্টেন্ট। দল যদি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনার ভুল করে সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, আবার দল যদি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উপযুক্ত যোগ্য প্রার্থী জনপ্রিয় প্রার্থী, ছোট দলগুলো আসলে মনে হয় একটু ক্ষতির না, যেখানে ছোট দলগুলো তো আপনার জোটের সাথে থাকছে এবং বিএনপি জোটের সম্প্রসারণ চাচ্ছে। আমরা চাচ্ছি যে বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে দেশটাকে আমরা সামনে যদি আলোচনা হয়, আলোচনার পথ কোথায় যাচ্ছে। জনাব হারুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব শাহ কামাল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আড়াইসেল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম জোটবদ্ধ নির্বাচনের প্রতীক নিয়ে যে শঙ্কা, সামনে নিশ্চয়ই এটি নিয়ে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকার বা ইসির পক্ষ থেকেও কোনো দিক নির্দেশনা আসবে। পরবর্তীতে নিশ্চয়ই অন্য কোনো বিষয় বা স্বার্থ সংশ্লিষ্ট জাতিগত অন্য যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।